রহিম। আমরা দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইনের আলোচনা করতেছিলাম। এই আলোচনা দীর্ঘদিন ধরে চলতেছে আমাদের, কারণ এটা অনেক বড় আইন এবং এখান থেকে আমাদের নিয়মিত প্রশ্ন এমসিকিউ আসে। একের অধিকবার এমসিকিউ, অনেক 9-10টা এমসিকিউ আসবে এবং 2-3টে প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি বা এইভাবে আমরা পড়ছি বা পড়ে থাকি ধারাবাহিকভাবে। চেষ্টা করবেন এই মূল আইন থেকে উত্তর দেওয়ার জন্য। এরপরে যদি মূল আইনই না থাকে, স্থানীয় আইন বা বিশেষ আইন দিয়ে যদি পারেন উত্তর করবেন। তাই আমরা এই দণ্ডবিধি আইনের গুরুত্বপূর্ণ 3-4টে অধ্যায় শেষ করছি, 3 অধ্যায়ের মধ্যে শেষ করছি। এদের 4 এবং 5 এবং বেআইনি সমাবেশের যে অধ্যায়টা আছে এই অধ্যায়, এবং আরেকটা মূল্যবান অধ্যায় 16 নম্বর এবং অধ্যায় আমাদের শেষের দিকে, আজকে হয়তো বা শেষ। এছাড়াও দণ্ডবিধি আইনের সামনে আরো দুটি অধ্যায় আছে, সেই অধ্যায়ের আলোচনা আমার আপনার শোনা বা এখান থেকে প্রশ্ন হয়, এগুলো খেয়াল করবেন। এখন আমি আলোচনা করব দণ্ডবিধি আইনি প্রথমে করা সূচি বলবো। 16 নম্বর অধ্যায়ের 320 থেকে সূচি বলি, তারপর ওইখানে বলবেন। 319 হচ্ছে লাগে আঘাত, 319-এ আঘাত, 320 হচ্ছে গুরুতর আঘাত, 320-তে গুরুতর আঘাত, 321 স্বেচ্ছাকৃত আঘাত দান, 321 স্বেচ্ছাকৃত আঘাত দান, 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান, 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান, 323 স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি, 323 স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি, 324 মারাত্মক স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দান করা, স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র অন্য কোনো মাধ্যমে আঘাত করার শাস্তি, 325 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি, 325 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি, 326 স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমে গুরুতর আঘাত করার শাস্তি, স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র অন্য মাধ্যমে গুরুতর আঘাত করার শাস্তি, 326-এর ক স্বেচ্ছাকৃত দুটো চোখ উপড়িয়ে ফেলা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা দুটো চোখের দৃষ্টিশক্তি, মুখমণ্ডল, মস্তিষ্ক বিকৃত করার শাস্তি, 327 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া, 327 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃত আঘাত দান, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃত আঘাত দান, 328 মলম পাটি বা ওষুধ প্রয়োগ করার মাধ্যমে আঘাত দান করা, মলম পাটি বা ওষুধ প্রয়োগের মাধ্যমে আঘাত করা, 329 বলপূর্বক সম্পত্তি আদায়, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য গুরুতর আঘাত করার শাস্তি, 330 স্বীকারোক্তি আদায় করার জন্য আঘাত করার শাস্তি, 330 স্বীকারোক্তি আদায় করার জন্য আঘাত করার শাস্তি, 331 স্বীকারোক্তি আদায় করার জন্য স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত করার শাস্তি, স্বীকারোক্তি আদায় করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার শাস্তি, 332 সরকারি কর্মচারীর আঘাত করার শাস্তি, 332 সরকারি কর্মচারীর আঘাত করার শাস্তি, 333 সরকারি কর্মচারী তার কর্তব্য পালনে বাধাদান করার শাস্তি, 333 সরকারি কর্মচারীর গুরুতর আঘাত 333 সরকারি কর্মচারীর গুরুতর আঘাত করার শাস্তি, 334 উত্তেজনার ফলে আঘাত করার শাস্তি, 334 উত্তেজনার ফলে আঘাত করার শাস্তি, 335 উত্তেজনার ফলে গুরুতর আঘাত করার শাস্তি, উত্তেজনার ফলে গুরুতর আঘাত করার শাস্তি, 338-এর ক। এরপরে 338-এর ক বেপরোয়াভাবে যান বা অশ্ব চালা গুরুতর আঘাত করার শাস্তি, বেপরোয়াভাবে যান বা অশ্ব চালা গুরুতর আঘাত করার শাস্তি। এরপরে 339 এখন আছে অবৈধ বাধা, অবৈধ অবরোধ সম্পর্কিত, 339 অবৈধ বাধা, 339 অবৈধ বাধার সংজ্ঞা, 339 অবৈধ বাধার সংজ্ঞা, 340 অবৈধ অবরোধ, 340 অবৈধ অবরোধের সংজ্ঞা, 340 অবৈধ অবরোধের সংজ্ঞা, 341 অবৈধ বাধা দানের শাস্তি, 339-এর শাস্তি, 341 339-এর শাস্তি,
অবৈধ বাধার শাস্তি, 341 অবৈধ বাধনের শাস্তি। আর 340 অবৈধ অবরোধ। অবৈধ অবরোধের শাস্তি কিন্তু যথাক্রমে 341, 342, 343, এরকম 344 যথাক্রমে বুঝে শুনে উত্তর দেবেন। তাহলে 340 অবৈধ অবরোধ। অবৈধ অবরোধের শাস্তি কি? 342 দ্বারা বলছে অবৈধ অবরোধের শাস্তি। মনে রাখবেন, এই অবৈধ অবরোধ কিন্তু সরকার যদি পুলিশ অফিসারের ক্ষেত্রে আসে, তিনি যদি 24 ঘন্টা গ্রেপ্তার রাখেন, তাহলে তার অতিরিক্ত সময় রাখেন, তিনি অবৈধ অবরোধ করছেন বা আটক করছেন। এবং যদি নির্দিষ্ট যে রিমান্ড সংক্রান্ত প্রশ্ন আসতে পারে, যে রিমান্ডে 5 দিন রাখছে, 5 দিন রিমান্ড ছিল কিন্তু 6 দিন রাখছে, তখন মনে রাখবেন সেটা অবৈধ অবরোধ করছে বলেই গণ্য হবে। এরকম প্রশ্ন ঘুরে ফিরে মায়ের কাছ ভাবে আসতে পারে, কিন্তু আমার আপনার বোঝা থাকা লাগবে। অবৈধ অবরোধ 342 বলছে কিরকম, এখানে অবৈধ অবরোধ রাখছেন কয়দিন, এখানে কেউ দিনক্ষণ দেওয়া নেই, কিন্তু আমরা জানি ফৌজদারি কার্যবিধি আইনে 61 ধারায় পুলিশ অফিসার 24 ঘন্টা পর্যন্ত আসামি হেফাজতে রাখতে পারে, এবং আদালতের নির্দেশে আদালত যে সময় দেয় সর্বোচ্চ 15 দিন রিমান্ড মঞ্জুর হয়, তার বেশি সময় রাখা যাবে না। এবং আদালত যদি 3 দিনের সময় দেয়, 3 দিন রাখার পরে যদি অতিরিক্ত আপনি একটা সময় রাখেন, 3 দিনের 1 ঘন্টা বা 1 মিনিট সময় বেশি রাখেন, তাহলে আমি অবরোধ করেছি বলেই গণ্য হবে, সেক্ষেত্রে 342। কিন্তু 343 কি বলছে? 343 বলছে 3 বা ততোধিক দিবসের জন্য যদি অবরোধ করে, কয়দিন? 3 বা ততোধিক দিবস। তাহলে এখানে আমরা সময় কতটা পেলাম খেয়াল রাখবেন, এটা বুঝার আছে, এটা একটা আলোচনাই করি। 342 কিন্তু 342 কি বলছে? 342 কিন্তু দিনক্ষণ করে নাই, কিন্তু আপনারা ধরে নিয়েছেন বা আমরা ধরে নিয়েছি 24 ঘন্টা পর্যন্ত পুলিশের ক্ষেত্রে আছে হেফাজতে রাখা, এবং 24 ঘন্টার পরের থেকে 25 ঘন্টা, 24 ঘন্টা 1 মিনিট থেকে শুরু করে 72 ঘন্টার পূর্বে, মানে 71 ঘন্টা 59 সেকেন্ড, 71 ঘন্টা 59 সেকেন্ড পর্যন্ত আমাদের জয় কাটি গেছে। এই সময়টা হলে পারে তখন 342 দ্বারা শাস্তি রাখবেন। অবৈধ অবরোধ 342 রাখবেন, শাস্তি দেবেন। এবং 343 কি বলছে? 3 বা ততোধিক। 3 বা ততোধিকের নিচে যখনই হবে, 3 বা ততোধিক, 3 যখন 72 ঘন্টার নিচে আসবে, তখন আপনি তাকে 342 দ্বারা শাস্তি দেবেন অবরোধের কারণে। আর 343 3 বা ততোধিক যদি গুণটা আসে, তাহলে 3 দিন হলে 24, 3 কত হয়? 72 ঘন্টা। এই 72 ঘন্টার যদি 72 ঘন্টা যখন অতিক্রম করে ফেলবে, তখন 43 ধারা দেবেন। 72 ঘন্টা যখনই অতিক্রম করবে, তখনই 43 ধারা ব্যবহার করবেন। এবং এটা কত সময় পর্যন্ত চলবে? এবং 9 দিন, 10 দিন হলে কিন্তু হবে না, তাহলে 3 বা ততোধিক দিবস। 3 বা ততোধিক দিবসের জন্য 343, এটা একটু বোঝার আছে, ভালো করে বুঝবেন। 344 কি বলছে? 344 বলছে 10 বা ততোধিক দিবস। 10 বা ততোধিক দিবস মানে 10 থেকে কিয়ামত পর্যন্ত, 10 থেকে যতদিন পৃথিবীর সৃষ্টি লগ্ন থাকে, এই আইন বলবৎ থাকে, আইনের সংশোধন না আসে, ততদিন দিবসের কথা উল্লেখ থাকলে তখন আপনি অবরোধ 344 দ্বারা তার শাস্তি মারবেন। তাহলে এখন আসছেন, চলে যাবো 344 পড়ার পরে। আর এখানে গুরুত্বপূর্ণ আমার কাছে নাই, 349 আছে বল প্রয়োগ। বল প্রয়োগের সংজ্ঞাটা সেদিন আলোচনা করছিলাম। বল প্রয়োগ কিভাবে হয়, বল প্রয়োগের উপাদানগুলো কি কি, বল প্রয়োগের বৈশিষ্ট্যগুলো কি কি, কিভাবে প্রমাণ করবেন আপনি বল প্রয়োগ করছেন, সেই কথাগুলো ব্যাখ্যা সহকারে আগের ক্লাসে বলছিলাম। তাছাড়াও বল প্রয়োগ 3 ভাবে করা যায়। তার নিজের দৈহিক শক্তি দ্বারা করা হয়, এবং দ্বিতীয়ত বলা হয় কোনো বস্তুর মাধ্যমে ব্যবস্থাপনা করিয়া গতি পরিবর্তন করিয়া। এছাড়া তৃতীয়তে কোনো প্রাণী দ্বারা আপনার এই বল প্রয়োগ করা যায়। তারপর 350 অপরাধমূলক বল প্রয়োগ। 350 অপরাধমূলক বল প্রয়োগ, এর উপাদানগুলো কি কি, এর বৈশিষ্ট্যগুলো কি কি, কিভাবে প্রমাণ করবেন, ব্যাপক আলোচনা করছিলাম পূর্বের ক্লাসে। এরপরে চলে যান 51 ধারা। 351 হচ্ছে আক্রমণ। আক্রমণের সংজ্ঞা, আক্রমণ, উপাদান, বৈশিষ্ট্য, প্রমাণ, এইগুলো যদি আপনার পড়া থাকে, জানা থাকে, তাহলে এর সংজ্ঞা লেখাও ব্যাপার না, এর উপাদান লেখাও ব্যাপার না, এর বৈশিষ্ট্য লেখাও ব্যাপার না, কারণ এগুলো খুবই সহজ এবং সিম্পল। মুখস্থ করবেন না, স্বাভাবিকভাবে নেবেন, দেখবেন আপনি আলোচনা করলে পেরে যাবেন ইনশাল্লাহ। এখন 352 গুরুতর আকস্মিক উত্তেজনা ফল ব্যতীত প্রমত্ত দরকার না। এই যে 352 দ্বারা আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ, এই দুইটার ক্ষেত্রে 352 ব্যবহার করা হয় শাস্তি। ঠিক আছে, 352
349, 350, 351 অপরাধের সংজ্ঞার শাস্তি 352 আমরা ব্যবহার করি। ঠিক আছে জয়। এরপরে 353 হচ্ছে কি সরকারি কর্মচারী তার কর্তব্য। সরকারি কর্মচারী তার কর্তব্য পালনে বাধা দানের নিমিত্তে আক্রমণ। সরকারি কর্মচারী যখন দায়িত্ব পালন করে এর উপর যদি কেউ আক্রমণ করে অপরাধজনক বল প্রয়োগ করে তখন তার শাস্তি। এইখানে খেয়াল রাখবেন আমরা আইন কেন পড়ি এটা বোঝার জন্য আলোচনা করা যায়। আমি যে বেশি পারি তা না, আমি যেটুকু জানি এটা আলোচনা করি আপনাদের সাথে, আমার চর্চা থাকবে না আর আপনাদেরও ভালো লাগবে না। ভালো লাগে যার লাগার জন্য সে থাকবেন। তাহলে 352 সরকারি কর্মচারী তার কর্তব্য পালনে বাধা দান। এই বাধা দান কিন্তু 186 আছে কি, তাহলে 186 আবার এখানেও বলছে। তাহলে বুঝে শুনে উত্তর দেবেন, বুঝে শুনে উত্তর করবেন। কি জাতীয় প্রশ্নের পার্থক্য বুঝবেন। 353 186 কি পার্থক্য, 352 353 152 কি পার্থক্য, 353 332 333 কি পার্থক্য। কথা কি বুঝে আসে আপনাদের? বুঝ আসছে জয়? এগুলো যখন যে বুঝতে পারবে তার জন্য আইন সহজ। কোনো প্রশ্ন আমেরিকার থেকে ইউরোপ ইউনিয়ন থেকে আনে না, যা কিছু আনে আমাদের এখান থেকেই হয়। কিন্তু আমার আপনার বোঝার ভুল। এই যে বলছি জানি সূচি মুখস্থ করে ফেলাইছি, আসলে সূচি মুখস্থ করছেন, সূচি মুখস্থ করা আইন জানা যাবে না। কিন্তু সূচির ভিতরের কি অংশগুলো এটা আমি আপনি জানি না, তাই এখানে আলোচনা করি। আর আমি আপনি লিখতে পারি না, লিখতে পারি কিন্তু লেখার সৌন্দর্য জানেন না। নাচতে সবাই পারে, শরীরের হেলাডোলা করা এটা সবাই পারে, কিন্তু কারোটা সৌন্দর্য আসে কারোটা আসে না। হিরো আলম নায়ক, তাহলে হিরো আলমের ওই চেষ্টার কারণে সে নায়ক হয়েছে। মমতাজ কিন্তু একদিনই মমতাজ হয় নাই। এরা দুইজনকে আমি অনুসরণ করি, এদেরকে আমি দুইজনের খুব সম্মান করি, এদের দেখে আমার এই পথ চলা। আপনারা এরকম কাউকে অনুসরণ করবেন, সহজ হয়ে যাবে। কারোর পিছনে লেগে তার খুদ ধরার দরকার নেই। ঠিক আছে। এখন হলো 352 সরকারি কর্মচারী তাহলে বাধা দান বা আক্রমণ করলে শাস্তি, অপরাধমূলক বল প্রয়োগ করলে তখন কি ধরনের দেবেন। এখন এটা কিন্তু বেআইনি সমাবেশে সরকারি কর্মচারী করে না। যদি সদস্য সংখ্যা 5 জন হয় তাহলে 152 মারবেন, আর যদি সদস্য সংখ্যা 1 জন হয় তখন এই যে এইখানে আসবেন 353। এছাড়া সরকারি কর্মচারীর উপর কাজে বাধা দান করছে, কি ধরনের কাজে আক্রমণ করছে, ভয়ভীতি দেখাইছে, সম্মতি ছাড়া করছে, এই পার্থক্য বুঝে 186 অথবা 153 মারবেন। অথবা যখন হিমশিম খাচ্ছেন দুটোই দিয়ে দেবেন, আপনি নিরাপদ থাকেন। আপনি দুটোই দিয়ে দেন, আপনি নিরাপদ। ঠিক আছে জয়। এরকম আইন পড়ালে এরকম এটা হলো আলোচনা করি আমরা। আইন পড়ি, ডিসকাস দ্য লতে আছি, এই আমার গ্রুপের নাম। আইন আমি যে বিশাল জানি তা না, বা অনেকেও জানে, তার কাছ থেকে আপনি শিখে নেবেন, শিখার জন্য যাবেন, শিখতে পারবেন। এখন আসেন 354 কোনো নারীর শ্লীলতা নষ্ট করা বা তার আক্রমণ বা প্রতিহত অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে মূল কথা হচ্ছে কোনো নারীর উপর অপরাধজনক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি। কোনো নারীর উপর অপরাধজনক বল প্রয়োগ বা আক্রমণ, এই অপরাধজনক বল প্রয়োগ বা আক্রমণ সম্পর্কে যদি আপনি ধারণা না থাকে, ওই উপাদান আর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা না থাকে, তাহলে এই 100 কত বল 354 দ্বারা সম্পর্কে আপনি উত্তর করতে পারবেন না। তখন আপনি নারী ও শিশু নির্যাতনে 9 শ্লীলতাহানির কাছে নিয়ে চলে যাবেন। ঠিক আছে, 9 কটাতে চলে যাবেন। জয় 10 10 মিশি বাজে তো সংশোধন দেবেন। এরকম আমি আপনি ভুল করে ফেলাবো, এই ভুল করার সুযোগ থাকবে না। এখানে ভুল হলে সংশোধন করা যাবে, কিন্তু ওইখানে যদি ভুল হয় পরীক্ষার কেন্দ্রে আর মাথা চাপ রাখার কোনো লাভ হবে না। ওইখানে ঠান্ডা বেরেনে বেশি স্যারকে বোঝাতে যাবেন না, স্যার এটা আইনের ভিতরে ওই হ্যান ত্যান আছে। ওই স্যার কিন্তু আমার আপনার থেকে অনেক ভালো জানে, বেশি বোঝাতে যাবেন না। উনি যা চাইছে প্রশ্নে সেটা লিখে দিয়ে আসবে। অলরেডি আমাদের খাতার প্র্যাকটিস সেরমই চলতেছে। কি কারণ জয় জাহিদ ভাই জয়, আপনারা ফোন করবেন, আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, আপনারা করেন নাই। ঠিক আছে, ক্লাস 3টের পরে করবেন, 3টের পরে আমি ফ্রি থাকবো না, তখন ওই পাম্পে যা আমি আপনাদের সাথে গল্প করবানে। ওই উত্তরগুলো সুন্দর হয়েছে। তারপরে আমাদের সিদ্দিক ভাই উত্তর করবেন, আরো অনেক লোক উত্তর করছে। এখানে যতগুলো লোক ক্লাস না করে উত্তর করে তার চেয়ে অনেক বেশি লোক। ঠিক আছে, আবার ভিউ করে, ক্লাস ভিডিও দেখে আরো বেশি লোক। সর্বসাকল্যে আমি 30 জন লোকের উপস্থিতি পাই। সর্বসাকল্যে আমাদের এই ক্লাসে আমি 30 জন লোকের উপস্থিতি পাই। আরো কম থাকার কথা ছিল, আমি নতুন জন, কিন্তু দেখলাম না যথেষ্ট বেশি লোক আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুশি। আবার এমসিকিউ অনেক লোক করে। ঠিক আছে, এমসিকিউ শান্তিপূর্ণভাবেই করে,
আলহামদুলিল্লাহ এমসিকিউ করে দেবো। এরপরে আসেন 355 গুরুতর উত্তেজনা প্রকারান্তর। গুরুতর উত্তেজনা বা আপনি যেভাবে করেন অপরাধমূলক বল প্রয়োগ আক্রমণ করার ফলে যদি আপনার মাথার চুল কাটি দেয়, দাড়ি কাটিয়ে দেয়, শুকনো মাথায় জুতার মালা পরায়, আবার বেইজ্জতি অপমান করে, তখন এরকম প্রশ্ন হলে 355 দ্বারা আপনারা উত্তর করবেন। ঠিক আছে। এছাড়া 356 আছে কোনো ব্যক্তি কর্তৃক বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। এইটা পড়বেন, কালকে এটা মিসিং করে চলে গেছিলাম, আমার ভুল হয়েছিল যে তাড়াহুড়া করলে যা হয়, কাল এই ছিল। তাহলে 356 আছে কোনো ব্যক্তির বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। মনে রাখবেন এইখানে কিন্তু চুরি সংগঠন হয় না, এখানে কিন্তু চুরি সংগঠন হয় না। চুরি সংগঠন হলে নিয়ে যাবেন চুরির অধ্যায়, সামনে যাব। এইখানে কিন্তু ভাই চুরি সংগঠন হয় না। কি বলছে? আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করছে, কথা ঠিক আছে? এইখানে কিন্তু চুরি সংগঠন হয় না। কোনো ব্যক্তি কর্তৃক বাহিত সম্পত্তি চুরি করার উদ্যোগে আক্রমণ করছে বা অপরাধমূলক বল প্রয়োগ করছে। ঠিক আছে। এই আর যখন হস্তান্তর হয়ে যাবে, চুরি করে ফেলাবে, তখন তার শাস্তির ধারা আলাদা। এখানে আক্রমণ, ভাব ভঙ্গি, আপনার অবস্থান, এইভাবেই আপনি তার ভয় দেখাচ্ছেন, সে কিন্তু সম্মতি দেয় না। আপনি কাছেন নিয়ে গেলাম বা নিয়ে যেতে পারেন, অথবা সে নাই, দেখা যাক কি করে, এইরকম। যাক, বেশি পিএইচডি পড়া না, আমাদের হলো এএসআই নিরস্ত্র সর্বোচ্চ এবং এসআই নিরস্ত্র এবং এএসআই এবি এটিএসআই এসআইএবি এবং এটিএসআই বা টিএসআই অর্জন আমাদের এই গ্রুপের লোকজন আছেন এই পড়া। বেশি ভিতরে আমি অ্যাডভোকেটের কাছে পড়ছিলাম, তার নাম আর কব না। এরা গভীর থেকে গভীরে, ভিতর থেকে ভিতরে চলে যায়। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম যে স্যার এত ভিতরে যান কে? তা বলছে যে ভিতরে না গেলে আমাদের তো অ্যাডভোকেট করতে, অ্যাডভোকেটের পড়াশোনা আমরা এভাবে না হলে মক্কেলের কাছ থেকে কিছু ফিডব্যাক পাইনি বা আর গভীরে যাওয়া লাগে। তা আমি দেখলাম আমাদের অ্যাডভোকেটের পড়ার সাথে আমাদের সামঞ্জস্য না, কারণ ওখানে গভীরে চলে যায়। তা আমাদের তো গভীরে যাওয়ার দরকার নাই, আমাদের এএসআই বেশিরভাগ হেডলাইন কেন্দ্রিক প্রশ্ন আসে। ঠিক আছে। এসআই নিরস্ত্রের মধ্যবর্তী আছে, ইন্সপেক্টর শিখবেন, গভীর থেকে গভীরে অনেক লেখা লাগে। যাক, এখন হচ্ছে কি বললাম, এখন আমরা পরবর্তী আলোচনা করব। এরপরে 356 পরে 57, 58 আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না, তাই আমি পড়ছিলাম না। আপনাদের বিষয়ে এই বিষয়ে আমি আলোচনা দিতে পারিনি, কারণ আমি যেটা পড়ি নাই, যে সম্পর্কে আমার জ্ঞান নেই, আমি ওই বিষয়ে পড়িনি। আজ পর্যন্ত মনে হয় প্রশ্ন আসে নাই। এরপরে 16 নম্বর অধ্যায়ের মূল আলোচনা আজকে আছে মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব এবং জবরদস্তিমূলক শ্রম সম্পর্কিত। তাহলে আমরা মনুষ্যহরণ পর্ব, অপহরণ পর্ব এগুলো পারি। মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব, আমাদের দেশে দাসত্ব প্রথা চলে গেছে। তারপরেও এই দাসত্ব সংক্রান্ত অনেক ধরনের কার্যক্রম আমরা মানব পাচার আইনি পাবো। মানব পাচার আইনে এই দাসত্বের মতো ব্যাখ্যাগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাখ্যা আছে। আল্লাহ যে তৌফিক দেয় আমি আপনাদের সাথে আলোচনা করব। এই মানব পাচার একমাত্র আইন যেটা জামিন আমলযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য এবং মীমাংসাযোগ্য নয়। এই আইনটা কিন্তু, যেমন আমি তফসিলের কথা আপনাদের বলি, পড়ার মাঝে মাঝে এই কথাগুলো উঠে আসবে, এগুলো দামি, যদি আপনি শুনতে পারেন, বুঝতে পারেন। সবসময় সবটা মনে থাকে না, সব ক্লাসে সব বলা যায় না। তাহলে এই মানব পাচারের কথা বললাম, এই যে আমি তফসিল বলছি বারবার, যখন সিআরপিসি পড়াই, সিআরপিসি যেমন তফসিল, কোন আইন কে বিচার করতে পারবে, কিভাবে হবে, তাই ওই আইনে তফসিল নাই, কিন্তু মানব পাচারে কি বলছে, এটি আমলযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য এবং মীমাংসাযোগ্য নয়। তাহলে আমরা এখন পড়বো কি অপহরণ। এই অপহরণ পড়ার পূর্বে কাজ করবেন, বাইরে বেরি করবেন, শব্দ করবেন, একটু দেরি করে, আমার আর অল্প হয়তো 20-25 মিনিট আছে কিনা, আপনি চাটা খেয়ে আসেন, ক্লাস তো রেকর্ডিং হয়। আস্তাগফিরুল্লাহ। তাহলে আমি মানব পাচার সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই মানব পাচার নাই, অপহরণ। তাহলে এই যে অপহরণ, মনুষ্যহরণ, দাসত্ব, জবরদস্তিমূলক শ্রম, এই কথা কিন্তু মানব পাচার আছে না? কিন্তু যদি মানব পাচার ইন্ডিকেট করে যদি আপনার প্রশ্ন আসে, তখন মানব পাচারটি উত্তর করলেন, সাথে এটাও যোগ করলেন। অথবা মানব পাচার সংক্রান্ত কথা প্রশ্ন আসছে, দেখলেন এই দণ্ডবিধি থেকে আপনি উত্তর করতে পারেন, মানব পাচারও জানেন, তার মানব পাচারের ধারাটা আপনি লিখে দিলেন, দোষের কিছু নাই, আপনার জন্য কল্যাণকর, আপনার প্রমোশনের জন্য আপনার ভালো হবে। কিন্তু মনে রাখবেন এই যে মূল আইন, এখান থেকে নিয়ে যে ওখানে মানব পাচারের আইন হুবহু দেখবেন অনেক অংশে এভাবে লেখা। এখন আছেন মনুষ্যহরণ। মনুষ্যহরণ কাকে বলে? মনুষ্যহরণ আগে বলি, মনুষ্যহরণের উপাদান কি,
মনুষ্যহরণের বৈশিষ্ট্য কি, মনুষ্যহরণ কিভাবে প্রমাণ করবেন, এর দায়ভারটা কি, এই যে বিভিন্নগুলো প্রশ্ন এখন আসে, এই প্রশ্নগুলো যদি আমি আপনি না পারি, এই কয়টা প্রশ্নের উত্তর কিন্তু একটা কথাই, ঘুরে ফিরে ওই একই জিনিস। তল্লাশির আগে পরে সময়ের কথা, তল্লাশি যদি আপনি ভালো করে জানেন রে ভাই, আগে পরে সময় সব লিখতে পারবেন। গ্রেপ্তারের আগে পরে সময়, ওইটা মুখস্থ করবেন না, মুখস্থ করবেন না, মুখস্থ করবেন না। ওগুলো আপনার আইকিউ, ওগুলো আপনার পড়তে পড়তে হয়ে যাবে অটোমেটিক। এই যে আমি বারবার এই দণ্ডবিধি আইনি এসে বলি যে প্রমাণের দায়ভার, ওই যে দাঁড়ায় পড়া, যখন অপহরণের উদ্দেশ্য, অপহরণের বৈশিষ্ট্য, তারপর কি কি করলে অপহরণ হয়, এই যে 3টে প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর কিন্তু সেম সেম এক। এখন আপনারা আমি কিন্তু এই প্রশ্নগুলো পূর্বে পড়ি নাই, এইরকম যে প্রশ্ন গাইডই পূর্বে কোথাও পাবেন না। তাহলে কোথায় পাবেন? এই আলোচনায় পাবেন। এবং নতুন নতুন স্যারেরা যে গাইড করতেছে, এখন তারা এইভাবেই গাইড করে। প্রমাণের দায়ভার, উদ্দেশ্য, কি কি কিভাবে অপহরণ হবে। আবারও বলি, অপহরণ কি কিভাবে হবে আসলে। এখন আপনি যে এই ধারাবাহিক 359, 60, 61, 62 লিখলে এটা হলো, এটা কোনো প্রশ্নের উত্তর হয়? আপনি কন। আর যখন একজন লোক লাগবে, জয় এখানে বসে লাগবে অপহরণের উদ্দেশ্য, দণ্ডবিধি আইন 1860 সালের 159 দ্বারা অপহরণের উদ্দেশ্যগুলো নির্মে আলোচনা করা হলো, ঠিক আছে। এরপরে আপনি লেখলেন বল প্রয়োগ বা প্রতারণার মাধ্যমে যদি নিয়ে যায়, স্থান পরিবর্তন করায়, কোনো নির্দিষ্ট বয়স সীমানায় অপহরণ করার জন্য অভিভাবকের সম্মতি অপ্রাসঙ্গিক, অভিভাবকের সম্মতি অপ্রাসঙ্গিক, অপরাধের উদ্দেশ্যে এটা করা হয়েছিল। হ্যাঁ, আবার ভিকটিমের জবানবন্দি নিয়ে আপনি প্রমাণ করা যায়, ঠিক আছে। এবং এই কাজ, এই অপরাধ তিনি ইচ্ছাকৃত ভাবেই করেছিলেন, এই অপরাধ সংগঠিত হয়েছিলেন। ও ভাই, এগুলো কি বইয়ের ভিতরে আছে? খুঁজে দেন তো, বইয়ের ভিতরে আছে নাই? খালি পড়তে হবে, কত গভীর থেকে গভীরে পড়বেন। প্রমোশন আপনার দরকার, আপনি অফিসার হবেন, আপনি এর সিদ্ধান্ত নেবেন। আমি মোহাম্মদ রিজওয়াল করিম, এই পুলিশ অফিসার হওয়ার পূর্বে আমি 9 থেকে 10 ঘন্টা এভরিডে পড়ছি। তাহলে আপনি কিভাবে পড়বেন? বয়স এখানে ম্যাটার নেই। এখানে সিদ্দিক ভাই সবচেয়ে সিনিয়র। আগে তো নয় বলতো আমি সিনিয়র না, আমি যদি 42 বছরে এই দীর্ঘ সময় বই পড়তে পারি, আপনাকে পড়ানোর সময় যদি আমি 1 ঘন্টা বই পড়ি আর 1 ঘন্টা যদি লেকচার দেই, তাহলে আপনিও 2 ঘন্টা পড়েন, আপনিও প্রমোশন পাবেন। খালি পিছনে লাগে থাকবেন না, সমালোচনা করবেন না, সমালোচনা করবেন আইন নিয়ে। আইন কিভাবে হলো, কেন অপহরণ হলো, কিভাবে অপহরণ ঠেকানো যায়, এর বৈশিষ্ট্য, এর পার্থক্য, এগুলো করবেন। দেখবেন আপনি উন্নত হবেন জাতির কাছে, পরিবারের কাছে এবং সমাজের কাছে। নিজের সম্মান বেড়ে যাবে ইনশাআল্লাহ। আসেন পড়ায় ফিরে যাই। তাহলে অপহরণের বৈশিষ্ট্য বুঝছেন? অপহরণের বৈশিষ্ট্য কার কয় আমি বলে দিছি। অপহরণ কি কিভাবে হয় বলে দিছি। অপহরণের প্রমাণের দায়ভার, দায়ভারের সময় একটা জিনিস আপনাদের বারবারই বলছি, এই প্রমাণ যখন আসবে, এটা মাঝে মাঝে কিন্তু প্রশ্ন হয়তো পুস্তক সহ, পুস্তক ছাড়া। তাহলে প্রথমে লিখলেন অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধটা সংগঠিত হয়েছে, বল প্রয়োগ বা প্রতারণার মাধ্যমে অপহরণ করছে, স্থান পরিবর্তন করছে, কোনো নির্দিষ্ট সময়সীমা, এই অপহরণ করার জন্য কোনো বয়সের সময়সীমার দরকার হয় না। অভিভাবকের সম্মতি এখানে অপ্রাসঙ্গিক ছিল। এই যে অপহরণ, এই অপহরণ তিনি ইচ্ছাকৃত ভাবে করছেন, এই বিষয়গুলোই প্রমাণ করলেই অপহরণ হয়েছে বলেই আপনি গণ্য হবেন। কথা কি ভালো লাগে? কারণ ভালো না লাগলে ক্লাসের সামনে 1 ঘন্টা বসে থাকলাম কেমন, তাই না? আর যার ভালো লাগবে না সে দৌড়ে চলছে, টিকটকে আছে, ইউটিউবে আছে, বা অন্যের গল্পে আছে, রিজালের গল্পে আছে, অথবা জয়ের গল্পে আছে। কি করে বুড়ো করে র্যাঙ্ক নিলে পাগল হয়ে গেছে, জয়ের বুদ্ধি বেশি হয়ে গেছে, ঘুষ খাবে, কে করবে সে করবে, হাজারো চিন্তার মাথায়। তো তুমি ঘুষ খাও না, তুমি এসে এই কাজ করো, করে এসে প্রমোশন নাও। সহজ তো আছে ভাই, কারো ধরা লাগে না, কারো চাটা লাগে না, টাকা লাগে না, কি সুন্দর কায়দা, শুধু অধ্যবসায় লাগে। গল্প শেষ। প্রশ্নের উত্তর কিন্তু দিছি। বলবেন যে প্রশ্ন সহকারে পড়ায় না, না এরকম কথা বলার সুযোগ নাই। তাহলে আসেন এমসিকিউ। অপহরণ কয় প্রকার? অপহরণ 2 প্রকার। তাহলে কি কি বলছে? মনুষ্যহরণ, মনুষ্যহরণ কত প্রকার? মনুষ্যহরণ 2 প্রকার। বাংলাদেশ হইতে মনুষ্যহরণ, আইন অভিভাবক হইতে মনুষ্যহরণ। তাহলে বাংলাদেশ অভিভাবকহরণটা কিরকম শুনবেন? এটা আমাদের দেশ থেকে বাইরে নিয়ে যাও, আমাদের দেশ থেকে বাইরে নিয়ে যা, এটা হলো এই কি করা, অপহরণ করা হয়। আর আইন অনুক অভিভাবক হতে অপহরণ কিরকম? যেমন শিশু সন্তান, শিশু বা নাবালক বা অটিজম, যারা অন্যের উপর নির্ভরশীল, এদের তার অভিভাবক ছাড়া যদি আপনি অপহরণ করেন, সেই ক্ষেত্রে এরা তাহলে অপহরণ এমসিকিউ কয় প্রকার পেলাম? 2 প্রকার পেলাম। কিভাবে হয়? এটা বাংলাদেশের বাইরে হয়, এটা আইন অনুক অভিভাবক থেকে অপহরণ হয়। প্রশ্ন করানোর পরে এমসিকিউ বললাম।
মনুষ্যরণ, এটা হচ্ছে লাগে মনুষ্যরণ। এইখানে কিন্তু ভাষা আছে দুটি, প্রথম ভাষাটা পালেন মনুষ্যরণ। এরপরে 360, এখানে কিন্তু কঠিন নেই, 359 কিন্তু সংজ্ঞা, 360এও সংজ্ঞা। তাহলে 360 কি বলছে? বাংলাদেশে মনুষ্যরণ, মানে আমাদের দেশ থেকে বিদেশে নিয়ে যা। এই দেখে বলছে বাংলাদেশ থেকে মনুষ্যরণ, যে কোনো ব্যক্তির বাংলাদেশ থেকে যদি নিয়ে যায় এটা মনুষ্যরণ। মনুষ্যরণ এটা আইন অনুক অভিভাবক হইতে মনুষ্যরণ, আইন অনুক অভিভাবক হইতে মনুষ্যরণ কিরকম? এখানে এমসিকিউ আছে, খুব খেয়াল করবেন। যদি পুরুষ ছেলে হয়, পুরুষ ছেলের ক্ষেত্রে 14 বছর, পুরুষ ছেলের ক্ষেত্রে কত? 14 বছর। আর মহিলার ক্ষেত্রে কত? মহিলা নারীর ক্ষেত্রে 16 বছর। তাহলে নারীর ক্ষেত্রে 16 বছর। একটা জিনিস মনে রাখবেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু বলতে 16 বছরকে বোঝানো হয়েছে। এটা মনে রেখে এর সাথে মনে রাখবেন যে নারী ও শিশুতে 16, শিশু বলতে 16 বছর বোঝায়। এই বছর আমি আমার স্যারের করছিলাম যে 16 বছরে তো সে ইন্টার পাস করে ফেলায়, তখন আমার শিশু থাকে না? তখন আমার রাগের আগে বলছিলাম, কিন্তু স্যার বলতেছে কি কি সে শিশু হোক আর সে মা হোক, ইন্টার পাস করুক আর ডিগ্রি করুক, সে সে মা হোক, সে 16 বছরের কম, সে শিশু। পরিষ্কার কথা, আইনি যা আছে তাই। আমি যে লাইন কেন্দ্রিক পড়াপড়ি বলছিলাম যে এটা কেমনে হয়, ওইটা বলার সুযোগ নাই। 16 বছরের, তাহলে যদি কোনো নারী সন্তান হয় তাহলে 16 বছর। এমসিকিউ, মনুষ্যরণ, রহিমা নামক 16 বছরের, রহিমা নামক 16 বছরের যদি কোনো ব্যক্তি অপহরণ মানে এমসিকিউ বল আনতে পারতেছি না। তাহলে কোনো নারী যদি কোনো মহিলা হয়, যদি কোনো মহিলা হয় তার বয়স যদি 16 বছর হয়, সে যে বছর যে নামেরই হোক 16 বছরের নারী হয়, তাহলে তিনি আইন অনুক অভিভাবক থেকে যদি অপসারণ করে, তিনি অভিভাবক ছাড়া যদি নিয়ে যায়, তিনি মনুষ্যরণ করছে বলেন গণ্য হবে। এছাড়া এছাড়া কি হবে? যদি ছেলে হয়, পুরুষ মানুষ হয়, ছেলে স্ত্রীলিঙ্গ হয়। পৃথিবীতে জাতি আছে দুটি, একটা নারী একটা পুরুষ। আমার কাছে জাতি আছে দুটি, একটা নারী একটা পুরুষ। তাহলে পুরুষ জাতি হয়, পুরুষ জাতি হবে 14 বছর, নারী হলে 16 বছর, 2 বছরের ডিস্টেন্স। নারী একটু বুদ্ধি পরিপক্ক কম হয়, আমাদের ধর্মেও আছে। যার কারণে নারীর ক্ষেত্রে কত? 16 বছর, পুরুষের ক্ষেত্রে 14 বছর। আমি এক কথা বারবার বলি, আপনি যেদিন এমসিকিউ দাগাবেন, কেন্দ্রে যাবেন, সেদিন ঠিকই আমার কথা মনে পড়বে। ওই লোকটা 14 বছর করে চিল্লাইছিল। পুরুষের ক্ষেত্রে 14, নারীর ক্ষেত্রে 16। পুরুষের ক্ষেত্রে 14, নারীর ক্ষেত্রে 16। এখন আবার একটু পিছনে যাই, ভালো লাগবে না। তাহলে কত বছরের শিশুর কৃতকর্ম কোনো অপরাধ নয়? 9 বছরের কম বয়সে শিশুর কৃতকর্ম কোনো অপরাধ নয়। এটা আমরা কত ধারায় পড়ছিলাম? জয় বলেন। কত বছরের, কত বছরের শিশুর কৃতকর্ম কোনো অপরাধ নয়, কত ধারায় পড়ছিলাম বলেন? 9 বছরের কম বয়সের শিশুর কর্ম কৃতকর্ম অপরাধ নয়, এটা কত ধারায় পড়ছিলাম? সাধারণ ব্যতিক্রমের ভিতরে আছে, 80-র পরে আছে। হ্যাঁ, জয় তুমি বলে সবসময় পড়ো। এই যে আমি এতগুলি সংজ্ঞায়িত করলাম, তাও বলে ধন্যবাদ জাহিদ ভাই, মন খারাপ করবো না জয়। এই যে উত্তর দেবার টেনশন আনবো, জাহিদ ভাই দেন খেলে আছে। তারপরে এখন চলে যাচ্ছেন, ক্লাসে আসে যায়, অনেক লোক চলে যাবে, মন খারাপ করবে না। তারা ইউটিউব দেখে, যে যার স্থান থেকে পরিকল্পনা করে সে কিভাবে আগাবে, কিভাবে প্রশ্ন ধরবে, তার সিদ্ধান্ত সে চলে। আর আমার সিদ্ধান্ত আমি পড়াই। তারপরে তাহলে কি বললাম? আইন অনুক অভিজ্ঞতা মনুষ্যরণ। এখন আছে ওইখানে আছে 82-র পরে 83-তে কি আছে? দ্বারা দণ্ডবিধি পিছনে চলে গেলাম 83। 9 বছরের অধিক, 12 বছরের কম অপরিণত বিবেক সম্পূর্ণ শিশুর কৃতকর্ম কোনো অপরাধ নয়। কিন্তু যদি কৃতকর্ম সম্পর্কে বোঝে, কাজ সম্পর্কে বোঝে, অপরাধ করে, তাহলে তার শাস্তি দেওয়া যাবে। এরপরে কি পড়ছিলাম? ওই যে দেখেন আয়টা দ্বারা পড়ছিলাম, 16 বছরের কম যদি অশ্বী খেলা, অশ্বী মানে তরবারি খেলায় যদি নিয়োজিত করেন, যদি কোনো ক্ষতি হয়, তাহলে আপনি সে তার সম্মতির কোনো সম্মতি হবে না, এবং এই দায় থেকে আপনি রেহাই পাবেন না। এখানে এসে আমরা অপহরণে আবার কি পেলাম? এই শিশুদের বয়স সংক্রান্ত বিষয়ে পেলাম। পুরুষের যখন মনুষ্য হরণ হবে, যদি আইনের অভিভাবকের অনুমতি ছাড়া 14 বছরের কোনো শিশুকে আপনি কোলে করে নিয়ে যান বা ভালোবাসতে খাওয়াতে খাওয়াতে নিয়ে যান, আপনার অপরাধ হবে। আপনি যদি ইন্টেনশনালি অপরাধ করার খারাপ মন মানসিকতা নিয়ে যান। এছাড়া কি বলছে? এছাড়া বলছে যদি 16 বছরের কম বয়স্ক কোনো নারী শিশুকে নিয়ে যান, তাহলে আপনার অপরাধ 361 ধারা হলে তার সংজ্ঞায়িত করছে। এখন আসছেন অপহরণ। অপহরণ আর মনুষ্যহরণের ভিতর আকাশ পাতাল ডিফারেন্ট।
ডিফারেন্স আছে। অপহরণ আর মনুষ্যহরণ, অপহরণ আর মনুষ্যহরণ। অপহরণ কাকে বলে? এটা একটা সুস্থ সবল লোক, এটা একটা ভালো মানুষ, এই ব্যক্তিকে প্রতারণা করে ধাক্কায়া বা তাকে বুঝায় শোনায় এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তাকেই অপহরণ বলে, তাকেই অপহরণ বলে। যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোন স্থান হইতে গমন করায়, মানে নিয়ে যায়, এক স্থান থেকে এক স্থানে নিয়ে যায় বা জোরপূর্বক এই কাজটা করে, জোরপূর্বক সে যেখানে যাবে না তাকে বাধা দিয়ে বা টেনে হিসেবে নিয়ে যায়, অথবা প্রতারণামূলক উপায়ে, প্রতারণামূলক, এখানে কথাগুলো আছে, প্রতারণামূলক ভাবেও নিয়ে যায়, প্রতারণামূলক ভাবেও তাকে নিয়ে যায় এক স্থান থেকে স্থানে, মানে বোঝায় শোনায় ছলে বলে, তাহলে এইভাবে যদি নিয়ে যায় তিনি অপহরণ করেছে বলেই গণ্য হবে। তাহলে এই অপহরণ আর মনুষ্যহরণের ভিতরে কিন্তু অনেকখানি পার্থক্য, এটা বুঝে নিয়েন। মনুষ্যহরণের আবারও ফিরে যায়, এখানে গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আছে 359 আছে কি মনুষ্যহরণ। মনুষ্যহরণ প্রথমে তো পড়বেন দুই প্রকার, বাংলাদেশে তো মনুষ্যহরণ, আইন অনুগত মনুষ্যহরণ। এইটাকে আবার দুই ভাগে ভাগ করছে, 160 ধারা হলো বাংলাদেশে তো মনুষ্যহরণ, 161 হলো আইন অভিভাবক মনুষ্যহরণ, আর 162 বলছে অপহরণ। অপহরণটা কি? এখানে কোনো বয়স সীমা নাই, এখানে কোনো দেশ বিদেশ নাই, এখানে যদি মানুষ আপনি এক জায়গা থেকে আরেক জায়গাতে তাকে সরায় নিয়ে যান, কিভাবে সরাইছেন আপনি? এই স্থান পরিবর্তন করছেন, স্থান পরিবর্তন করছেন, গমন করছেন, এক স্থান থেকে আরেক স্থানে আপনি তাকে গমন করে নিয়ে গেছেন, অথবা অথবা কি করছেন? এই কাজটা আপনি জোরপূর্বক করছেন, এই কাজটা আপনি জোরপূর্বক ভাবে করছি অথবা প্রতারণামূলক ভাবে করছি। এই তিনটে কথা এমসিকিউ যখন আসবে, নিচের কোন ভাবে অপহরণ হয়, নিচের কোন ভাবে অপহরণ হয়, স্থান ত্যাগ করালে, তারপরে জোরপূর্বক সহায় নিলে, তারপরে কি বলছে প্রতারণা করে, উপরের সবগুলোই, তখন লেখবেন উপরের সবগুলো করলেই অপহরণ হয়। অপহরণ কখন সংগঠিত হয়? অপহরণ এমসিকিউ, অপহরণ কখন সংগঠিত হয়? অপহরণ কখন সংগঠিত হয় খেয়াল করবেন। এটা কি এক স্থান থেকে স্থান সরালে, মানে স্থানান্তর করালে বলপূর্বক সরায় নিয়ে গেলে, প্রতারণা করে, বা সবগুলোই, তখন আপনারা লিখবেন সবগুলোই। আমি বেশিরভাগ সময় এইগুলো সবগুলোই দেই, সবগুলো দিলে আপনি এমসিকিউ করার সময় খেয়াল থাকবেন এই তিনটে আপনি পড়বেন। তার আমার উদ্দেশ্য কিন্তু আপনারা ঠগানো না, আমার উদ্দেশ্য এমসিকিউটা এখন আমি নেই আপনারা পড়ার জন্য, যে আপনি তিনটে পড়ে ফেলালেন, সবগুলো ভুল হলে আপনি দেখতে গেছেন, তখন আপনার ব্রেনে একটা কনসেপ্ট হবে যে না এই জিনিসটা তো এরকম ছিল। আর যখন এই সংজ্ঞাটা লাগবে, অপহরণের সংজ্ঞা, আমাদের লোকজন অনেকে এই কথাগুলো বলে যে সংজ্ঞা, আমি বলছি সংজ্ঞা এবং পার্থক্য দায়ভার আমার, এমসিকিউ দায়ভার আমার, কয় মাস্টারের কাছে পাবেন দায়ভার নেয়, কয় আপনি পড়েন, আমি তো বলতেছি সবগুলো আমি আপনার সাথে ব্যাখ্যামূলক আলোচনা করব। তাহলে এই দায়ভারটা যখন আপনি আমার কাছে ছাড়িয়ে দিয়েছেন, আমি যখন আপনার জিম্মাদার হয়েছি, আপনি এই কথাগুলো রিডিং পড়বেন, আর এখানে যে ব্যাখ্যা থাকে, উদাহরণ থাকে, এইগুলো খুব করে পড়বেন, তাহলে আপনি ফেল করার সুযোগ নাই। আর যারা খাতা জমা দিচ্ছেন, অলরেডি দিতেছেন, জাহিদ আর জ্ঞানে আছে নাকি জয়, ইদা ভাই দেয় না, আর বাকি যে 7-8 জন আমার কাছে খাতা জমা দেয়, মনে রাখবেন নিয়মিতভাবে খাতা জমা দেবেন, পরীক্ষার 10 দিন না 1 মাস আগে বলবো, আপনি পাশ করে যাবেন। আপনার যদি ভুল হয়, ফেল করেন, আমার কাছে এসে কিছু টাকা নিয়ে যাবে। এরপরে আর কি আমার মতো নতুন মাস্টারের কাছে আর কি চান কন? আমি তো বললাম যে আমি এই কাজ করে আইছি, আর আপনি আমার সাথে এই কাজে আছেন, অতএব ভয়ের কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। আপনি টাকা দিচ্ছেন না, আমি নিচ্ছি নাই, ঠকার ভয় নাই, একটু সময় দিচ্ছেন, দেন, সমস্যাটা কি? আমু দিচ্ছি, আমারও লাভ আছে, লাভে লোহা সগই ভাই, আমারও লাভ আছে, এই যে আমি বলতে যাওয়ার লাভ আছে না। এরপরে আসেন, এরপরে 363 মনুষ্য হরণের শাস্তি। 363 শাস্তি কি? মনুষ্য হরণের শাস্তি। তো কয়টা ধারার শাস্তি? 359, 361, 362, এই তিনটে ধারার শাস্তি 363, তিনটে ধারার শাস্তি 363। ওই তিনটে সংজ্ঞার ভিতর দিয়ে লাগবেন, যখন সংজ্ঞা এসে যায় ওই তিনটে দিয়ে লাগবেন, লেখে তার শাস্তি এবার 363 দেবেন। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে সংজ্ঞাও বলি, মাঝে মাঝে লোকে বলছে সংজ্ঞাটা বলেন, তাহলে সংজ্ঞাটা বলি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার আইন অনুক অভিভাবক থেকে বা বাংলাদেশ থেকে বিদেশে তার এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, বলপূর্বক নিয়ে যায় অথবা প্রতারণাকে নিয়ে যায়, তাহলে সে ব্যক্তি উক্ত ব্যক্তিকে অপহরণ করেছে বলেই গণ্য হবে।
এই কথা যদি আপনি আমার কাছে শুনে শুনে পড়তে চান, নিজে বেরেন না খাটান, আপনি খাতায় লিখতে পারবেন না ভাই। আর যে পার্থক্য দিছি, আপনারাও আইন পড়েন, আলোচনা করতে যাবেন, দেখেন পাগল করবে না। আবার পার্থক্যর আলোচনা করি পড়াফেরা শেষের দিক। এই পার্থক্য জয় জাহিদ খেয়াল করবেন, আর এই ইরা ভাই, সিদ্দিক ভাই, শব্দ হবে, খেয়াল করবেন আপনারা চলার সময় একটা কলম আছে, এই কলমটা ধরে খেয়াল করবেন, এই কলমের সাথে তুলনা করে একটা বিল্ডিং এর কি পার্থক্য আছে। এর লাভ কি জানেন? এই যে আপনি ব্রেন খাটাতেছেন, আপনার ব্রেন প্রসারিত হয়, আপনার মাথার ব্রেন, আপনার চলার গতি প্রসারিত হয়, তাহলে আপনি লাভবান। যে একটা কলম আর এক বিল্ডিং এর ভিতরে রেজাল্ট করলে পার্থক্য করে দেখবেন, 5টা লিখে দেখবেন, তখন এই পড়ার ভিতরে আপনার এগুলাও কিন্তু পড়ার একটা অংশ। খালি এই প্রতারণা আর মনুষ্যরণের ভিতরে খালি পার্থক্য পড়বেন না, অনেক অনেক পার্থক্য মিলে মিলে করবেন। তার মানে কি জানেন? আপনাকে আমি শিখানোর জন্য, জানার জন্য, যে আপনি নিজে নিজে জানেন। মুখস্থ করে বেশি জানবেন না, মুখস্থ সূচি করবেন একেবারে A to Z। খবরদার সূচির মুখস্থ বলবেন না। আর এই এই যে 14 বছর, 16 বছর, 9 বছর, 10 বছর প্যানেল করে পড়ছি, তারপরে শিশু 18 বছর, নারী শিশু 16 বছর, এগুলো থেকে থেকে বলবো এবং আপনিও আলোচনা করবেন, তাহলে একসময় খেলা হয়ে যাবে। তাহলে যখন অপহরণের প্রশ্ন আসবে, আপনি চেষ্টা করবেন 359 থেকে এর ভিতরে আলোচনার উত্তর দেওয়ার। এছাড়াও মানব পাচারে যদি পারেন দেবেন, লস হবে না। এরপর আসেন 364, খুন করিবার উদ্দেশ্যে মনুষ্য মনুষ্য মনুষ্যহরণ কিংবা অপহরণ। এখন দেখেন 364 আসে, ওই যে আমরা দুইটা মনুষ্যহরণ আর অপহরণ পড়লাম, প্রত্যেকটা দ্বারা ওই কথাগুলো লেখা থাকবেন, মনুষ্যহরণ অপহরণ, মনুষ্যহরণ অপহরণ। কারণ ওখানে দুইটির সংজ্ঞা পড়ছেন না, ঠিক ওইরকম করে নিচের থেকে আসে লেখা থাকবেন, খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ কিংবা অপহরণ করার শাস্তি। তাহলে 364 কি পারবেন? খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ করার শাস্তি। এবার মনে রাখেন, খুন করার উদ্যোগ কত, বলেন জয়, বলেন খুন করার উদ্যোগ নিলে কত ধারায় শাস্তি? জয় বা যে কেউ বলেন, জাহিদ ভাই, সিদ্দিক ভাই, খুন করার উদ্যোগ কত ধারা? হ্যাঁ, তিনি খুন করার উদ্যোগ। এবার এবার খেয়াল করবেন, ওইটার সাথে এটা মিশে ফেলাবেন না। আমাদের আইন পড়ার বৈশিষ্ট্য এরকমই, 307-এর সাথে 364 মিলেবেন না, তাহলে কিন্তু তালমাটাল হয়ে যাবে না। ঠিক আছে, 307 হলে খুনের উদ্যোগ নিচ্ছেন, আর এখানে খুন করার উদ্দেশ্যে অপহরণ কিংবা মনুষ্যহরণ কিংবা অপহরণ করছেন। ঠিক আছে, মনুষ্যহরণ বা অপহরণ করছেন। সংজ্ঞাগুলো পড়ে নেবেন, খুব সুন্দর হবেন, সংজ্ঞাগুলো পড়লে সুন্দর হবেন। এখন আসেন 364 ক। 364 ক, কত বছরের কম? 10 বছরের কম। কত বছরের কম? 10 বছরের কম বয়সে কোনো শিশুকে অপহরণ বা মনুষ্যহরণ, অপহরণ ও অপহরণ করার শাস্তি, এটা মনুষ্যহরণ নয়। 10 বছরের কম বয়সে কোনো শিশুকে যখন অপহরণ করেন, তার শাস্তি 364 ক, মৃত্যুদণ্ড। 364, 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। জাহিদ ভাই বলেন তো, এই পূর্বে কতগুলো মৃত্যুদণ্ড পড়িয়েছিলাম, যেসব ধারায় অপরাধ করলে মৃত্যুদণ্ড হয়, এরকম 3-4টে ধারা বলেন তো একটু শুনি। জাহিদ, জয়, যে পারেন, সিদ্দিক ভাই বলেন। হ্যাঁ, 332 করে গেল ভাইয়া, ওই যে ওই সাময়িক। ঠিক আছে, ভুল। হ্যাঁ, যাক, সমস্যা নাই, এই যে আপনি উত্তর দিয়ে বলেছেন। এই তো মানে এই কথাগুলো আমরা আলোচনা করলাম কি আমাদের চর্চা হওয়ার জন্য। ঠিক আছে, আমরা এখানে আলোচনা করি, এখানে জ্ঞান বিতরণ করি। এই যে সময়টা ব্যয় করি, এটা পড়ার কাজে ছিলাম, আমরা লেখাপড়া করি। এই এটা চিন্তাধারা থাকার কারণে আমি আপনি সুন্দর পারবো। যাক, আলহামদুলিল্লাহ, সুন্দর উৎকর হয়েছেন। তাহলে এই যেটা জানি, আর এল 364 ক। 364 ক, এই যে অপহরণ, 10 বছরের কম শিশুকে আপনি অপহরণ করছেন, এর কারণে আপনার শাস্তি মৃত্যুদণ্ড। ঠিক আছে, যাক, আলহামদুলিল্লাহ। 326-এর ক কি মৃত্যুদণ্ড ছিল? 326-এর ক তো দেখিনি। হ্যাঁ, জয়, 326-এর ক কি মৃত্যুদণ্ড ছিল আমার তো হ্যাঁ, উম, হ্যাঁ, মৃত্যুদণ্ড, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, 326।
আলোচনা যখন করছে 326 ক, আর এই যে 364 ক, 364 ক, ঠিক আছে। এইগুলো খেয়াল করতে করতে এইভাবে আলোচনা করতে করতেই ভাই আমাদের মনে থাকে, হ্যাঁ। এই যে মুখস্থ করেন মনে থাকবে না, আলোচনা করতে করতে ছুটে যাবে ব্রেন, তখন যেখানে আপনি আটকে যাবেন ব্রেন ওখানে আপনার সিগন্যাল দেবে যে আপনি অমুক জায়গায় আটকে গেছেন। এর পরবর্তী ধারা পর্ব 359, দেহ আবরণ চুরি করার অভিপ্রায়ে 10 বছরের কোনো শিশুকে অপহরণ করা। দেহ আবরণ চুরি করার অভিপ্রায়ে 10 বছরের কোনো শিশুকে অপহরণ করা বা প্রতারণামূলক হরণ করার শাস্তি। তার দেহ আবরণ চুরি করা আর শিশু চুরি করা, এটা মানব পাচারের 10 আছে, যদিও পড়ায় নাই। 359, তাহলে শিশুর দেহ আবরণ, এটা কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে। শিশুর দেহ আবরণ চুরি করার উদ্দেশ্যে 10 বছরের কম বয়স্ক শিশুকে যখন অপহরণ করে তার শাস্তি 369। তাহলে 10 বছরের শিশুর দেহ আবরণ মানে বোঝেন, আপনার ছোট সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, 10 বছরে আপনি স্বর্ণের একটা জিনিসপাতি দিয়েছেন, কিন্তু ওই শিশুকে অপহরণ করে এনেছে ওর দেহের আবরণটা চুরি করার জন্য, ওই নাক ফুল কানের দুল। ও কিন্তু এই সন্তান কিন্তু 10 বছরের সন্তান কিন্তু ভালো মন্দ কিছুই বোঝে না, যার কানের ফুলগুলি ফুলে যদি এটা অন্য ফুল দেওয়া খুশিতে বাক কম, কিন্তু ওর কাছে স্বর্ণ চলে গেল, রৌপ্য চলে গেল, হীরা চলে গেল, এই সম্পর্কের ধারণাই নাই। ওর কাছে তাবিজ চলে গেছে, ওর কাছে ব্রেসলেট চলে গেছে, ওর পায়ের নুপুর চলে গেছে, এই বাচ্চাটা ধারণা নাই। তাহলে দেহর আবরণ চুরি করার জন্য যদি কোনো শিশুকে অপহরণ করে 369 তার শাস্তি